হ্যালো এগেন, আমাদের অর্গানোমেটালিক্স এর ভিডিও লেকচার 3 নম্বরে ওয়েলকাম। আমরা গ্রিগনার্ড রিএজেন্টের রিঅ্যাকশনস গুলো পড়ছিলাম স্টাডি মেটেরিয়াল 2 তে। সেটারই কন্টিনিউয়েশন হচ্ছে স্টাডি মেটেরিয়াল 3 তে চলছে। আমরা লাস্ট যেটা দেখেছি সেটা হলো বিভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাকশন করে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি নানা রকম অ্যালকোহল তৈরি, এবং তার যে অ্যালকোহল স্ট্রাকচার দেখে সেটাকে ডিসকানেক্ট করে কোন গ্রিগনার্ড এবং কোন কার্বনিল থেকে ওই অ্যালকোহলটা তৈরি করা যায় সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা এই কার্বনিলের অ্যাডিশন রিঅ্যাকশনের কিছু আনইউজুয়াল অ্যাসপেক্টস আছে গ্রিগনার্ড রিএজেন্টের সঙ্গে কার্বনিলের রিঅ্যাকশনে, সেইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে অ্যাবনর্মাল রিঅ্যাকশনস অফ গ্রিগনার্ড রিএজেন্ট when it is reacting with a carbonyl compound instead of nucleophilic addition। কখনো কখনো এমন কিছু রিঅ্যাকশন হয় যেগুলো নিউক্লিওফিলিক অ্যাডিশনের বাইরে। যেমন আমরা এখানে একটা কম্পাউন্ড নিয়েছি ডাই আইসোপ্রোপাইল কিটোন, এটার ইউপ্যাক নেম হচ্ছে 2,4-ডাইমিথাইল পেন্টান 3-ওন। পরীক্ষাতে তোমাকে কম্পাউন্ড লিখে দিতে পারে, কম্পাউন্ড না হয় কেউ দিতে পারে, এবং এই জায়গাটায় এই অ্যাবনর্মাল রিঅ্যাকশনটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ডাই আইসোপ্রোপাইল কিটোনের ওপর যদি আমি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে রিঅ্যাকশন করি, সেক্ষেত্রে আমি একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন এক্সপেক্ট করতে পারি, এবং এইখান থেকে একটা CH3- দিয়ে এখানে অ্যাটাক করে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়ে একটা ম্যাগনেসিয়াম অ্যালকক্সাইড তৈরি হবে, যেটাকে প্রপার কন্ডিশনে ওয়ার্কআপ করলে আমরা একটা টারশিয়ারি অ্যালকোহল পাবো, যেখানে এই কার্বনটা কার্বিনল কার্বনে কনভার্টেড হবে এবং তার উপর দুটো আইসোপ্রোপাইল গ্রুপ থাকবে, একটা মিথাইল থাকবে। তো অ্যাডিশন প্রোডাক্ট আমরা পাই, ওয়ার্কআপ করা হয়নি এখানে, সেই জন্য আমরা ম্যাগনেসিয়াম অ্যালকক্সাইড দিচ্ছি। হাউএভার তার সাথে একটা সিগনিফিক্যান্ট পরিমাণে একটা সাইড রিঅ্যাকশনের প্রোডাক্ট পাওয়া যায়, এবং সেই সাইড রিঅ্যাকশনে আমরা এই যে অরিজিনাল যে ডাইএসপ্রোপাইল কিটোনটা ছিল তার এনলেট পাই, এবং গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আমরা মিথেন পাই। অর্থাৎ গ্রিগনার্ডের এই CH3- অ্যাজ ইফ ওটা বেস হিসেবে কাজ করেছে, এবং এইখানে যে দুটো আলফা পজিশন আছে, দুটো ইকুইভ্যালেন্ট, তার একটা থেকে একটা প্রোটন খেয়ে নিয়ে সেটাকে এনলেটে কনভার্ট করেছে এবং নিজে মিথেনে কনভার্ট হচ্ছে। তো এই রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে? এনলেট ফর্মেশন বাই গ্রিগনার্ড এটা তখনই হবে যখন গ্রিগনার্ডের নিউক্লিওফিলিক হিসেবে কাজ করার ক্ষেত্রে কিছু অসুবিধা দেখা দেবে। এই পার্টিকুলার কম্পাউন্ডের জন্য নিউক্লিওফিলিক অ্যাডিশনটা কি কোনো কারণে ডিসফেভার্ড হতে পারে? অটোমেটিক্যালি আমরা কম্পাউন্ডের দিকে তাকালে প্রথমেই মনে হচ্ছে যে কার্বনিল কার্বনের দুপাশে দুটো বাল্কি গ্রুপ আছে, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশন। কারণ আমরা জানি যে কার্বনিলের ওপর নিউক্লিওফিলিক অ্যাডিশন একটা পার্টিকুলার পাথওয়েতে হয়, যেটাকে বুর্গি-ডুনিস ট্র্যাজেক্টরি বলে, এবং সেটা কার্বনিলের ওপর যে সাবস্টিটিউয়েন্ট থাকে তার সাইজের একটা ভালো ইম্প্যাক্ট থাকে ওই ট্র্যাজেক্টরিটার ওপরে। যদি খুব বড় বড় গ্রুপ এখানে রাখা হয় তাহলে কিন্তু আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশন ডিসফেভার্ড হয়, ডিসকারেজড হয়। এখানে কি তাই হচ্ছে? আর যদি সেটা হয় তাহলে গ্রিগনার্ড যদি নিউক্লিওফাইল হিসেবে কাজ করার ক্ষেত্রে হিন্ডার্ড হয়, তাহলে তার কি বেস হিসেবে কাজ করার ক্ষমতা আছে? এটা আমরা আগেও বলেছি যে যে জিনিস নিউক্লিওফাইল সে জিনিস বেস হিসেবে কাজ করতে পারে, বেস নিউক্লিওফাইল ডাইকোটমি, এবং এক্স্যাক্টলি এখানে সেটাই হচ্ছে। এখানে এই গ্রিগনার্ড রিএজেন্টটার যে মিথাইল মাইনাস সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ না করে বেস হিসেবে কাজ করছে, এবং একটা 6-সেন্টার্ড সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে এই আলফা প্রোটনটাকে পিক অফ করে নিচ্ছে। এখানে এই ম্যাগনেসিয়াম সেন্টারটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে, অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়ামের কোঅর্ডিনেশন হচ্ছে, এবং মিথাইল মাইনাস এই হাইড্রোজেনকে পিক অফ করছে। তার ফলে মিথেন বেরিয়ে আসছে, এবং আমরা এখানটাতে যেটা পেলাম সেটা হলো একটা ম্যাগনেসিয়াম এনলেট অফ দি স্টার্টিং কার্বনিল কম্পাউন্ড। এবং এর মধ্যে যদি H3O+ দেওয়া হয়, অবভিয়াসলি এনলেট হচ্ছে বাইডেন্টেড নিউক্লিওফাইল, অক্সিজেনটা মোর হার্ডার সেন্টার, কার্বনটা বিটা কার্বনটা আলফা কার্বনটা সফটার সেন্টার। তো প্রোটনেশন অক্সিজেনের উপরেই হবে, হাইড্রোলিসিস হবে বেসিক্যালি এই অক্সিজেন ম্যাগনেসিয়াম বন্ডে, আমরা এনল পাবো, যেটা খুবই তাড়াতাড়ি টোটোমেরাইজ করে অরিজিনাল কিটো কম্পাউন্ডে ফিরে যাবে। তাহলে এই সাইড রিঅ্যাকশনটা এখানে হলো কেন? হলো এই জন্য যেখানে স্টেরিক ক্রাউডিং আছে, সিস্টেমের ওপরে স্টেরিক ক্রাউডিং আছে, অ্যাডিশনটা সোজা হচ্ছে না। তুমি বুঝতেই পারছো আমি এইখানে গ্রিগনার্ড রিএজেন্ট হিসেবে ব্যবহার করেছি মিথাইল গ্রিগনার্ডকে, যার সাইজ খুব ছোট। আমি যদি আরো বড় গ্রিগনার্ড ব্যবহার করি তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন একদম বন্ধও হয়ে যেতে পারে। এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে, কিন্তু কম হচ্ছে হয়তো, বা যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না, এবং সাইড রিঅ্যাকশন হচ্ছে। এরকম হতে পারে যে বড় গ্রিগনার্ড ব্যবহার করলে টোটালি জিনিসটা বন্ধ হয়ে যাবে।
এবং আরেকটা কমপ্লিকেশন চলে আসতে পারে, যদি গ্রিগনার্ড রিএজেন্টের মধ্যে বিটা হাইড্রোজেন থাকে তাহলে এনোলাইজেশনের সাথে সাথে হাইড্রাইড ট্রান্সফার করে গ্রিগনার্ড রিএজেন্ট তোমার স্টার্টিং কার্বনিলকে রিডাকশন করে দিতে পারে। এই এক্সাম্পলটাতে যাওয়ার আগে আমরা একটু আলফা বিটার ব্যাপারটা ঝালিয়ে দিই। আমরা যখন আলফা হাইড্রোজেনের কথা বলছি কিটোনের, তখন এই হাইড্রোজেন, এই ব্লু হাইড্রোজেনগুলোর কথা বলা হচ্ছে, কারণ এগুলো হচ্ছে আলফা কার্বন। কিন্তু আমরা যখন গ্রিগনার্ডের বিটা হাইড্রোজেনের কথা বলছি, এই বাক্সটার মধ্যে আমি লিখে দেখিয়েছি যে গ্রিগনার্ডের ম্যাগনেসিয়ামের সাথে যে কার্বনটা থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, এবং তার পাশে যে কার্বনটা থাকে সেটা হচ্ছে বিটা কার্বন। তো এই আলফা কার্বন আর বিটা কার্বনের ডিস্টিংশনটা কার্বনিল এবং গ্রিগনার্ডের মধ্যে করে নেওয়া খুব দরকার। যদি তোমার গ্রিগনার্ডের বিটা কার্বন থাকে এবং তার উপর যদি হাইড্রোজেন থাকে, তাহলে এই হাইড্রোজেন হাইড্রাইড হিসেবে ট্রান্সফার হতে পারে টু ইয়োর স্টেরিক্যালি হিন্ডার্ড কার্বনিল, অ্যান্ড দ্যাট ক্যান লিড টু রিডাকশন অফ দ্য কার্বনিল কম্পাউন্ড। অফকোর্স আমরা প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে CH3 MgBr ইউজ করা হয়েছিল, এখানে গ্রিগনার্ডের কোনো বিটা কার্বনই নেই, তো বিটা হাইড্রোজেন থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু this time with tertiary butyl magnesium bromide we have 9 beta hydrogens, so statistically the hydride transfer is very much favorable. Then what happens if you transfer the hydride? You get these two products. Hydride transfer হয়ে যাওয়ার পরে কার্বনিলটা রিডাকশন হয়ে করেসপন্ডিং অ্যালকোহলে কনভার্টেড হয়, সেকেন্ডারি অ্যালকোহল। আর যে হাইড্রাইডটা ট্রান্সফার করলো অর্থাৎ গ্রিগনার্ড রিএজেন্টটা, সে একটা অ্যালকিনে কনভার্টেড হয়। এখানে আমাদের টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড থেকে শুরু করেছিলাম, তাই আমরা এখানে আইসোবিউটিলিন পাচ্ছি। অফকোর্স এর সাথে সাথে গ্রিগনার্ড রিএজেন্টের শুধুমাত্র হাইড্রাইড ট্রান্সফারেবিলিটি শো করছে না, ও নিজের বেসিসিটিও শো করছে, এবং এই ব্লু কালারের হাইড্রোজেনগুলোকে পিক অফ করছে, এবং তার থেকে তুমি এনলেট পাচ্ছ। এবং এখান থেকে যেহেতু টারশিয়ারি বিউটাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইউজ করেছি, তাই যদিও বেস হিসেবে কাজ করে, তাহলে আমরা আইসোবিউটেন এই কম্পাউন্ডটাও পাবো। এখন এগুলো হচ্ছে কিভাবে? প্রথম পার্টটা অর্থাৎ এনোলাইজেশনের যে পার্টটা, সেটা আমরা বুঝতে পেরেছি। এনোলেট ফর্মেশন একটা ওই 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে হয়, যেখানে 1 মলিকিউল অফ গ্রিগনার্ডের ম্যাগনেসিয়ামটার লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, অক্সিজেনকে অ্যাক্টিভেট করে, এবং গ্রিগনার্ডের যে অর্গানিক পার্টটা রয়েছে সে এই আলফা হাইড্রোজেনটাকে খেয়ে নেয় এবং এনোলেট তৈরি করে। হাইড্রাইড ট্রান্সফারটা আরেকটু অন্যরকম, সেখানে এমনভাবে টিএসটা আঁকতে হবে যে এখানে আবার একটা 6 সেন্টার সাইক্লিক টিএস হবে, বাট দিস টাইম the activation is also again through magnesium combining with the carbonyl oxygen, but the beta hydride is getting transferred. এইগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই স্ট্রংলি রেকমেন্ড যে তুমি এই দুই ধরনের ট্রানজিশন স্টেট লিখে প্র্যাকটিস করো। এখানে যে ধরনের কম্পাউন্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে, এবং পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন এসছে সেগুলোকে স্টাডি করে সেই কম্পাউন্ডগুলোর ট্রানজিশন স্টেটগুলোকে এঁকে প্র্যাকটিস করে রাখো, যাতে তোমার পরীক্ষার হলে গিয়ে অসুবিধা না হয়। সো এখানে বিটা হাইড্রোজেনকে ট্রান্সফার করছে, বিটা হাইড্রোজেনটা হাইড্রাইড হিসেবে ট্রান্সফার হচ্ছে, এবং এখানে গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাক্টিং অ্যাজ আ বেস অ্যান্ড দেয়ারফর কিটোন ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাসিড। আর এই জায়গাটাতে গ্রিগনার্ড রিএজেন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ আ হাইড্রাইড ডোনার অ্যান্ড কিটোন ইজ অ্যাক্টিং অ্যাজ আ হাইড্রাইড অ্যাকসেপ্টার, সো ইট ইজ গেটিং রিডিউসড। একবার কিটোনটা এনলেটে কনভার্ট হচ্ছে এবং গ্রিগনার্ডটা অ্যালকেনে কনভার্ট হচ্ছে, অর্থাৎ আমি যদি অ্যালকিল গ্রিগনার্ড, আরেকবার গ্রিগনার্ডটা কনভার্ট হচ্ছে হাইড্রাইড দিয়ে দেওয়ার পর অ্যালকিনে, এবং আমার কিটোনটা রিডিউসড হয়ে যাচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল। এবং এখানে এই রিয়াকশনগুলোই হবে, এখানে নর্মাল এডিশনটা হবে না, বিকজ দ্য কিটোন ইজ বাল্কি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্রিগনার্ড ইজ বাল্কি। সো এগেন এখান থেকে মুভ করে যাওয়ার আগে আমি আবারও অ্যাডভাইস করবো যে এইগুলো পরীক্ষার জন্য কিন্তু এক্সট্রিমলি ভাইটাল, ইম্পর্টেন্ট। যদি দেখা যায় যে গ্রিগনার্ড রিএজেন্ট তার কোনো বিটা হাইড্রোজেন নেই, অথচ কার্বনিলের স্ট্রাকচার এরকম যে সেখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন সম্ভব নয়, তাহলে কি হবে? যেমন আমরা এখানে একটা কম্পাউন্ড দিয়েছি যেটা হচ্ছে ডাই টারশিয়ারি বিউটাইল কিটোন, আগে ছিল ডাই আইসোপ্রোপাইল, সেখানে দুদিকে দুটো আলফা হাইড্রোজেন ছিল। এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, দুটো আলফা কার্বন আছে, কিন্তু এভরিথিং ইজ মিথাইল দেয়ার, সো কোনো আলফা হাইড্রোজেন নেই, ফলে এনলেট ফর্মেশন ইজ আউট অফ দ্য কোশ্চেন। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য গ্রিগনার্ড ইজ মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তার মানে তার কোনো বিটা কার্বনই নেই, তো বিটা হাইড্রোজেন থাকতেই পারে না, অর্থাৎ রিডাকশন ইজ অলসো আউট অফ দ্য কোশ্চেন, বাই হাইড্রাইড ট্রান্সফার হবে না। তাহলে কি হবে? অ্যাডিশনটাও হবে না, তার কারণ দিস কিটোন ইজ সো বাল্কি যে ও গ্রিগনার্ড রিএজেন্টকে অ্যাডিশন করতে বাধা দেবে। সো বেসিক্যালি এখানে কোনো রিয়াকশন হবে না, বিকজ দ্য গ্রিগনার্ড রিএজেন্ট lacks beta hydrogen, the ketone lacks alpha hydrogen, and the ketone is too crowded to allow any sort of nucleophilic addition. এটা একটা বাড়ির কাজ দেওয়া আছে, আমরা এখানে একটা কম্পাউন্ড নিয়েছি যেটা পিভালিক অ্যাসিডের ইথাইল এস্টার, ইথাইল পিভালেন্ট,
এস্টারের ওপরে গ্রিগনার্ড দিয়ে কি রিয়াকশন হয় তুমি জানো। সেখানে 2 ইকুইভ্যালেন্ট গ্রিগনার্ড রিয়াকশন করে এবং ওয়ার্কআপ করার পর আমরা একটা টারশিয়ারি অ্যালকোহল পাই যেখানে দুটো সিমিলার গ্রুপ থাকে, যে দুটো সিমিলার গ্রুপ গ্রিগনার্ড থেকে আসে। অতএব দিস প্রোডাক্ট ইজ এক্সপেক্টেড, কারণ আমরা এখানে প্রোপাইল গ্রিগনার্ড ব্যবহার করেছি, তো এখানে দুটো প্রোপাইল গ্রুপ ঢুকেছে আর এইদিকে তো টারশিয়ারি বিউটাইল লাগিয়েছিল। হাউএভার একটা আনএক্সপেক্টেড প্রোডাক্ট পাওয়া গেছে, বাট মেবি ইট ইজ নট আনএক্সপেক্টেড, একটা আনইউজুয়াল প্রোডাক্ট পাওয়া গেছে। সেখানে আমরা দেখছি যে জাস্ট এই যে এই এস্টার পার্ট থেকে ইথক্সাইড লুজ করেছে এবং সেখানে অবভিয়াসলি একটা প্রোপাইল গ্রুপ ঢুকেছে, আর একটা প্রোপাইল গ্রুপ ঢোকার পরে কিন্তু ফার্দার সেকেন্ড প্রোপাইলটা ঢোকেনি, বরঞ্চ বিটা হাইড্রোজেন ট্রান্সফার করে রিডাকশন হয়ে গেছে। তো এটা কিভাবে হলো সেটা বাড়িতে একটু করে দেখো। এবার এখান থেকে সাইন অফ করার আগে একটা ইন্টারেস্টিং প্রবলেম আমরা দেখে নিই। এই যে অ্যালকক্সাইডটা তৈরি হয় না এই গ্রিগনার্ড রিএজেন্টের অ্যাডিশনের পরে, এই অ্যালকক্সাইডটা একটা হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করতে পারে। মানে গ্রিগনার্ড রিএজেন্ট যে কেবল হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করতে পারে তা নয়, যে অ্যালকক্সাইড তৈরি হচ্ছে সেই অ্যালকক্সাইডটা কিন্তু গ্রিগনার্ড অ্যাডিশনের পরে যে অ্যালকক্সাইডটা তৈরি হয় সে কিন্তু নিজে হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করতে পারে, প্রোভাইডেড যদি সেই যে অ্যালকক্সাইড তৈরি হয়েছে অর্থাৎ সেই যে কার্বিনল কার্বন তার উপরে ট্রান্সফার করার মতো হাইড্রোজেন থাকে, এবং মোর ইম্পর্টেন্টলি যদি সেখানে কোনো হাইড্রাইড অ্যাকসেপ্টার থাকে। এই কানেকশনে একটা প্রবলেম সিইউতে বেশ কয়েকবার এসছে এবং প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে আমরা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে যদি বেঞ্জালডিহাইডের রিয়াকশন করি এবং বেঞ্জালডিহাইড যদি 1 ইকুইভ্যালেন্ট নেওয়া হয় এবং তারপর রিয়াকশনকে ওয়ার্কআপ করা হয়, তাহলে সেখানে আমরা ডাইফিনাইল মিথানল পাবো এবং এটা এক্সপেক্টেড যে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে, পিএইচসিএইচও আছে, অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড আদার দ্যান ফর্মালডিহাইড, তো আমরা সেকেন্ডারি অ্যালকোহল এখানে পাচ্ছি। বাট যদি রিয়াকশন স্টয়চিওমেট্রি চেঞ্জ করা হয়, এখানে 1:1 নেওয়া হয়েছিল, এবারে আমি যদি 1 ইকুইভ্যালেন্ট পিএইচ এমজিবিআর এর সাথে 2 ইকুইভ্যালেন্ট বেঞ্জালডিহাইড নিই, তাহলে কিন্তু আমি ডাইফিনাইল মিথানল পাই না। এখানে আমি যে অ্যালকোহলটা পাই সেটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল, অ্যান্ড অলসো আই গেট বেনজোফেনল। তো এইটা কিভাবে তৈরি হলো এটা আমাকে এক্সপ্লেন করতে হবে। তো ফার্স্টে প্রথম পার্টটা এক্সপ্লেন করার কিছু নেই, কারণ প্রথম পার্টে জাস্ট সিম্পল পিএইচ এমজিবি আর পিএইচসিএইচ এর সাথে রিয়াকশন করছে, অ্যালকক্সাইড তৈরি হচ্ছে, আমরা ওয়ার্কআপ করে দিচ্ছি। আর সেকেন্ড পার্টটা ইন্টারেস্টিং। সেকেন্ড পার্টে অবভিয়াসলি প্রথমে 1 equivalent PH MgBr is reacting with 1 equivalent of PHCHO and forming the magnesium alkoxide. এটার মধ্যে আর যদি কোনো বেঞ্জালডিহাইড মিডিয়ামে না থাকতো তাহলে রিয়াকশনটা এখানে থেমে যেত এবং ওয়ার্কআপ করলে আমরা এখানে ডাইফিনাইল মিথানল পেতাম। কিন্তু যেহেতু এখানে আমি 2 equivalent বেঞ্জালডিহাইড ইউজ করেছি, so 1 equivalent বেঞ্জালডিহাইড is still there, which can act as a hydride acceptor, and the alkoxide generated can act as a hydride donor via a 6-centered cyclic transition state. This magnesium alkoxide এটা hydride donate করে দিল এবং এই বেঞ্জালডিহাইড, which is being an aldehyde is very reactive, will accept the hydride. So this part is now reduced to a magnesium alkoxide, যার ওয়ার্কআপ করলে আমরা বেঞ্জাইল অ্যালকোহল পাবো, অ্যান্ড এই পার্টটা যে হাইড্রাইড ডোনেট করেছে সেটা অক্সিডাইজড হবে, তো এটা ডাইফিনাইল মিথানলের থেকে হাইড্রাইড বের করে নিয়েছে, তো অফকোর্স এটা বেনজোফেননে কনভার্টেড হয়ে যাচ্ছে। এই রিয়াকশনটা কনসেপচুয়ালি, মেকানিস্টিক্যালি, থিমেটিক্যালি is very similar to ক্যানিজারো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। অর্থাৎ ক্যানিজারো রিয়াকশন তুমি যদি পড়ে থাকো বা যখন পড়বে তখন এই রিয়াকশনের সাথে তার সিমিলারিটিটাকে নোট করো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা একটা সর্ট অফ রিয়েল লাইফ লেসন ফর ইউ, যে যখন ইচ্ছা এক্সট্রা রিয়েজেন্ট বা এক্সট্রা সাবস্ট্রেট দিয়ে রিয়াকশনের ইল্ড ভালো করার চেষ্টা করতে নেই। রিয়াকশনের স্টয়চিওমেট্রি অনেক বুঝে শুনে দিতে হয় এবং সেগুলো টাইম টেস্টেড মেথড এবং সেগুলো নিয়ে লোকে স্টাডি করেছে এবং প্রেসক্রিপশন দিয়েছে বা রেসিপিটা দিয়েছে। তুমি যদি ভাবো যে আমি ডাইফিনাইল মিথানল তৈরি করতে গেলে যতটুকুনি আমার 1:1 মেশালে ইল্ড হচ্ছে, আমি যদি বেঞ্জালডিহাইডকে দুগুণ করে দিই আমার ইল্ড অনেক ভালো হয়ে যাবে, হবে না। ইনফ্যাক্ট তোমার রিয়াকশনটা হবেই না, সেখানে তুমি ডাইফিনাইল মিথানল হয়তো পাবেই না। মোস্ট অফ দ্য প্রোডাক্ট উইল বি বেনজোফেনল অ্যান্ড বেঞ্জাইল অ্যালকোহল। সো দ্যাট ইজ অ্যানাদার প্র্যাকটিক্যাল লেসন। মুভিং অন, কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে দেখেছি যে RCH2CH2 OH এই ধরনের কম্পাউন্ড বানানোর জন্য আমরা 1,2 cc ডিসকানেকশন করছিলাম, ইপক্সাইডের সাথে রিয়াকশন করা হচ্ছিল। তো ইপক্সাইডের সাথে গ্রিগনার্ডের রিয়াকশন অনেক সময় খুব স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু কোনো সময় আনইউজুয়াল প্রোডাক্ট রেজাল্ট করে। যেমন এই ইপক্সাইডটা বুঝতেই পারা যাচ্ছে এটা সাইক্লোহেক্সিনের ইপক্সাইড,
এর সঙ্গে যদি RMGBr এর রিয়াকশন করা হয় ড্রাই ইথারে, তো আমরা এইটা এক্সপেক্টেড, আমাদের এটা এক্সপেক্টেড প্রোডাক্ট। 6 মেম্বার রিংটা ইন্ট্যাক্ট থাকবে, এই ইপক্সাইডটা মেসো। তো আমি আর মাইনাসকে আমি যদি ধরে নিই যে এরা ওপরের দিকে, এই বন্ড দুটো ওপরের দিকে আছে, অর্থাৎ ওয়েজ বন্ডে আছে, তো আর মাইনাস এইখান থেকে অ্যাটাক করবে, আমি ওই দিক থেকে অ্যাটাক করতে পারতাম, ওই দিক থেকে অ্যাটাক করলে এনার্জিও মারটা হতো। তো তাহলে আমি এই কম্পাউন্ডটা পাবো এবং রেসিমিক আকারে পাবো, কিন্তু আমরা পাচ্ছি না। দেয়ার ইজ এ রিং কন্ট্রাকশন, তার মানে দেয়ার হ্যাজ বিন আ রিঅ্যারেঞ্জমেন্ট। হাউ ডিড দ্যাট হ্যাপেন? ইনফ্যাক্ট দিস ইজ আ ওয়েল নোন রিঅ্যারেঞ্জমেন্ট, এবং এই রিঅ্যারেঞ্জমেন্টটা হয় লুইস অ্যাসিডের প্রেজেন্সে। ইপক্সাইড থেকে রিঅ্যারেঞ্জ করে একটা 1-2 শিফট, একটা ওয়াগনার মিরুইন টাইপ শিফট হয়, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ মাইন ওয়ার্ল্ড রিঅ্যারেঞ্জমেন্ট, বা অনেকে এটাকে হাউস মাইন ওয়ার্ল্ড রিঅ্যারেঞ্জমেন্ট বলে। অনেক বেশিরভাগ জায়গায় এটাকে মাইন ওয়ার্ল্ড রিঅ্যারেঞ্জমেন্ট বলে, কিন্তু এটাকে অনেক জায়গায় আমি হাউস মাইন ওয়ার্ল্ড রিঅ্যারেঞ্জমেন্টও বলতে শুনেছি, বিকজ হাউসও এই স্টিলবিন ইপক্সাইড নিয়ে তার রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করেছিলেন, এবং তারপরে মাইন ওয়ার্ল্ড এই ইস্যুটাকে টেক আপ করেন এবং এটাকে ফার্দার এক্সট্রাপোলেট করেন। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে যে একটা ইপক্সাইডের মধ্যে তুমি যদি লুইস অ্যাসিড দাও, লাইক ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তো ফার্স্টে ইপক্সাইডের সঙ্গে তার কোঅর্ডিনেশন, এবং ইপক্সাইড রিং যেহেতু অত্যন্ত স্ট্রেন্ড এবং অক্সিজেনের মাথায় এবার প্লাস চার্জ এসে গেছে, সো ইট ওয়ান্টস টু ওপেন আপ। ইন দিস কেস ইউ হ্যাভ আ সিমেট্রিক্যাল ইপক্সাইড, যে কোনো দিক থেকে ব্রেক করতে পারে, কোনো রিজিও সিলেক্টিভিটি নেই, তো ব্রেক করে গেল। Break করে গেলে you will have a carbocation. Now this carbocation will try to stabilize itself as much as it can, and therefore this ring contraction will take place, যেখানে এই কার্বন কার্বন বন্ডটা will migrate। যদি এই কার্বন কার্বন বন্ড মাইগ্রেট করে যায়, তাহলে এই জায়গাটাতে, এই কার্বনটাতে প্লাস চার্জ আসছে। Obviously you have a oxygen magnesium bond that can break to stabilize this carbocation, and you will get a কার্বনিল হিয়ার। অবভিয়াসলি এটাকে এরকম বিদঘুটে করে আঁকা হয়েছে একটু বোঝানোর জন্য যে এই জায়গা থেকে বন্ডটাকে মাইগ্রেট করালে জিনিসটা কি হবে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি অফকোর্স দি সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। ইফ ইউ হ্যাড আ আনসিমেট্রিক্যাল ইপক্সাইড, ইউ মে থিঙ্ক যে এই ধরনের ইপক্সাইড আমি বানাবো কী করে। এই ধরনের ইপক্সাইডের মধ্যে যদি ম্যাগনেসিয়াম ব্রোমাইড দাও, তো ইনিশিয়ালি MgBr দিয়ে ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে হলো, কোঅর্ডিনেশন হলো, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ এসে ইপক্সাইড রিং এবার খুলবে। কোন দিক দিয়ে খুলবে? অফকোর্স সেই দিক দিয়ে খুলবে যেদিকে কার্বোক্যাটায়ন স্টেবল হবে। এই দিক দিয়ে যদি খোলে তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। যদি বাই চান্স তুমি এই দিক দিয়ে খোলো, তাহলে সেখানে প্রাইমারি কার্বোক্যাটায়ন স্টেবিলাইজড হচ্ছে, তাহলে প্রাইমারি কার্বোক্যাটায়ন হচ্ছে, তো এটা হবে না। তার মানে রিজিও সিলেক্টিভলি ও এমন দিক দিয়ে খুলবে যেদিকে কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজড হয়। হাউএভার ইট ইজ স্টিল টারশিয়ারি কার্বোক্যাটায়ন, তো কার্বোক্যাটায়নের স্টেবিলাইজেশন প্রাইমারির থেকে টারশিয়ারি স্টেবল হতে পারে, কিন্তু অফকোর্স অন্য কোনোভাবে যদি স্টেবিলাইজ হতে পারে তো বেটার। তো সেই জন্য একটা 1-2 হাইড্রাইড শিফট করছে, এখানে যেরকম কার্বন কার্বন বন্ড মাইগ্রেশন হয়েছিল, এখানে হাইড্রাইড মাইগ্রেশন হবে, এবং এই কার্বনটার উপরে তারা প্লাস চার্জ আসছে, যেটা খুব সহজেই এই অক্সিজেন ম্যাগনেসিয়াম বন্ড ব্রেক করে তুমি এই জায়গাটা থেকে স্টেবিলাইজ করতে পারো। তো সাইক্লোহেক্সেন কার্বনডিহাইড তোমার তৈরি হয়ে যাবে। এবং এইটার পেছনে মোটিভেশনটা কি? একটা মোটিভেশন হচ্ছে যে এই যে লুইস অ্যাসিড মেডিয়েটেড মাইন ওয়ার্ল্ড রিঅ্যারেঞ্জমেন্ট, তার একটা মোটিভেশন হচ্ছে ইপক্সাইড রিংয়ের যে ইন্টারনাল স্ট্রেন্থ সেটা রিলিজড হয়ে যাচ্ছে, এটা এক পয়েন্ট, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইউ আর ফর্মিং আ স্ট্রং কার্বন অক্সিজেন বন্ড, দ্যাট ইজ এ ভেরি স্টেবল সিস্টেম, তো তাহলে ওটা তৈরি হচ্ছে। এইবার আমার এই গ্রিগনার্ডের সাথে কি সম্পর্ক? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি ধরেও নিই যে এই ইপক্সাইডটা মাইগ্রেট মানে রিঅ্যারেঞ্জ করে এই ধরনের অ্যালডিহাইড তৈরি হতে পারে, তাহলে এইটা কোথা থেকে এলো? আমাদের মাথায় রাখতে হবে আমরা শ্লেঙ্ক ইকুইলিব্রিয়াম পড়েছিলাম, উইলহেম শ্লেঙ্ক এবং তার ছেলে শ্লেঙ্ক জুনিয়রের এস্টাবলিশ করা ইকুইলিব্রিয়াম, যে গ্রিগনার্ড রিএজেন্টের মধ্যে এই ইকুইলিব্রিয়ামটা সারাক্ষণই থাকে, and that means I have a constant source of magnesium bromide into this reaction. Different Ra স্ট্রাকচারের উপর বেস করে এবং সলভেন্টের উপর বেস করে এর পার্সেন্টেজ কম বেশি হয়, কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে ম্যাগনেসিয়াম ব্রোমাইড থাকে। এবং ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ইন প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম ব্রোমাইড, দিস epoxide, instead of reacting with the Grignard first, it will undergo the main wall rearrangement to give you the more stable cyclopentane carbaldehyde product. And এইবার তুমি অ্যালডিহাইডের সঙ্গে RMGBr এর যদি রিয়াকশন করো, তাহলে তোমার যে ওই আনইউজুয়াল 5 মেম্বার রিং কম্পাউন্ড অ্যালকোহলটা তৈরি হয়েছিল সেটাই তৈরি হবে। একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে, যেটাকে অ্যালকক্সাইড তৈরি হবে, যেটাকে ওয়ার্কআপ করলে তুমি ওই অ্যালকোহলটা পাবে। সো ইপক্সাইডের সঙ্গে গ্রিগনার্ডের রিয়াকশন করার সময় সাবধান থাকতে হয় যে মাইন ওয়ার্ল্ড রিঅ্যারেঞ্জমেন্ট না হয়। এরপর যেটা পড়তে যাচ্ছি সেটাও পরীক্ষার জন্য ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট। একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডে আমরা গ্রিগনার্ড রিএজেন্টের রিয়াকশন দেখবো, এবং এখানে প্রশ্নটা হয় জেনারেলি গ্রিগনার্ডের সাথে অর্গানো কপার এবং অর্গানো লিথিয়ামের কম্প্যারিজন করতে দেওয়া।
তো এখানে আমরা দুটো রং দিয়ে দুটো কার্বনকে দেখিয়েছি, দিস টু কার্বনস আর ইলেকট্রোফিলিক, দিস কার্বনিল কার্বন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বিটা কার্বন। আমরা এটা জানি যে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের মধ্যে কোনো নিউক্লিওফাইল দিলে সে এই রেড কার্বনেও অ্যাটাক করতে পারে, সে অনেক সময় ব্লু কার্বনেও অ্যাটাক করতে পারে। জেনারেলি ব্লু কার্বনটা হচ্ছে সফটার সেন্টার আর রেড কার্বনটা হচ্ছে হার্ডার সেন্টার। হার্ডার সেন্টার মানে ওই জায়গাটাতে প্লাস চার্জের ডেন্সিটি বেশি আছে বিকজ অফ দি মাইনাস আই এফেক্ট অফ অক্সিজেন, যে মাইনাস আই এফেক্ট ব্লু কার্বনের উপরে রিলেটিভলি কম আছে। However, resonance যদি আঁকা যায় তাহলে you can put a plus charge on the blue carbon as well as on the carbonyl carbon. So both of these are electrophilic, but this red carbon is more electron deficient. So এটা হচ্ছে hard center আর ব্লুটা হচ্ছে সফট সেন্টার। এবার হার্ড নিউক্লিওফাইল যদি দেওয়া হয় যাদের সাইজ ছোট, চার্জটা বেশি এবং যারা মোস্টলি কুলম্বিক অ্যাট্রাকশনের উপরে ডিপেন্ড করে অন্য ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করার জন্য, তাদের যেহেতু তারা হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়, জেনারেলি তাদের হোমো এনার্জিটা খুব একটা হাই হয় না, তারা তাদের নিউক্লিওফিলিসিটির পেছনে যেটা কারণ সেটা হচ্ছে তার কুলম্বিক ইন্টারাকশন। যেহেতু তাদের চার্জ বাই সাইজ রেশিওটা খুব বড়, তার কারণ চার্জটা বড় সাইজটা ছোট, তাই তাদের ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনে এন্টার করার ক্ষমতা অত্যন্ত বেশি এবং সেই জন্য তারা হার্ড নিউক্লিওফাইল বলে পরিচিত। অন দি আদার হ্যান্ড ইউ কুড হ্যাভ সফটার নিউক্লিওফাইল হুইচ আর জাস্ট দি অপোজিট, সাইজ বড়, চার্জ ছোট, চার্জ বাই সাইজ রেশিও ছোট, ইলেকট্রোনেগেটিভিটি কম, হোমো এনার্জি হাই, যেহেতু চার্জ কম তাই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনে বেশি যেতে চায় না কিন্তু অরবিটাল ওভারল্যাপকে বেশি পছন্দ করে। তারা ওই ব্লু কার্বনটাকে পছন্দ করে বিকজ ইট ইজ সফট। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য লুমো অফ দি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড, দেন ইউ উইল সি যে এই কার্বনিল কার্বনের উপরে অরবিটালের যে সাইজ, এইখানে অর্থাৎ বিটা কার্বনের উপরে অরবিটালের সাইজটা বেশি আছে, অরবিটালটা বড় আছে, কোএফিসিয়েন্টটা বড় আছে। অতএব কোনো নিউক্লিওফাইল যারা যারা নাকি নিজেদের ইলেকট্রোফাইলের সঙ্গে ইন্টারাকশন করার সময় অরবিটাল ওভারল্যাপকে প্রাধান্য দেয়, অর্থাৎ বাই ডেফিনেশন তারা সফট নিউক্লিওফাইল, তারা এই বিটা কার্বনকে পছন্দ করে। এবং এই জায়গাতে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে এরকম নিউক্লিওফাইল যদি দাও যেখানে বোথ 1,2 অ্যাজ ওয়েল অ্যাজ 1,4 এডিশন হতে পারে, যদি এইখানে অ্যাটাক করে কার্বনিল কার্বনে অ্যাটাক করে তাহলে আমরা জেনারেলি বলি যে 1,2 অ্যাটাক হচ্ছে, কারণ এডিশন নিউক্লিওফিলিক এডিশনটা 1,2 হচ্ছে। আর যদি এই কার্বনটাতে ব্লু কার্বনটাতে অ্যাটাক করে তাহলে তাকে আমরা বলি কনজুগেট এডিশন হচ্ছে বা 1,4 এডিশন হচ্ছে। ওই 1,2 এডিশনকে অনেক সময় ডিরেক্ট এডিশনও বলা হয়। এরকম নিউক্লিওফাইল আছে যারা দু জায়গাতেই অ্যাটাক করতে পারে এবং তাদের কোন প্রোডাক্টটা ডমিনেট করবে সেটা টেম্পারেচারের উপর নির্ভর করে। এই জায়গাটা আমরা কেসিপিটিসিবির সময় পড়েছিলাম। সোডিয়াম সায়ানাইড দিয়ে তুমি যদি সায়ানোহাইড্রিন তৈরি করো, সোডিয়াম সায়ানাইড HCN দিয়ে, তো কার্বনিল কার্বনে যখন রিয়াকশন করছে দেখো 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে 1,2 এডিশনটা মেজর, 80 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করছো তখন রিয়াকশন রিভার্সিবল, 1,4 এডিশনটা মেজর। 1,2 এডিশন কিভাবে হচ্ছে এবং 1,4 এডিশন কিভাবে হচ্ছে সেটা এখানে দেওয়া আছে। 1,4 এডিশনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হয় সেখানে এই কার্বনের সায়ানাইড এবং এই অক্সিজেনে হাইড্রোজেন ঢুকেছে। হাউএভার এই 1,4 এডিশনটা সো কল্ড 1,4 এডিশন বা কনজুগেট এডিশন প্রোডাক্টটা স্টেবল নয় বিকজ দিস ইজ ইনঅল, এটা টোটোমেরাইজ করে আলটিমেটলি এই হাইড্রোজেনটাকে এইখানে পাঠিয়ে দেয়। সো আলটিমেট প্রোডাক্টের দিকে তাকালে তোমার মনে হবে যে অ্যাক্রস দ্য কার্বন কার্বন ডাবল বন্ড HCN এডিশন হয়েছে, কিন্তু তা কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। এডিশন যেটা হয়েছে সেটা হচ্ছে 1,4, তারপরে হাইড্রোজেনটা মাইগ্রেট করে অক্সিজেন থেকে আলফা কার্বনে চলে আসছে। বাট দিস মেকানিজমস আর অলরেডি বিন ডিসকাসড, সো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। Why are these things important here? These are important because Grignard reagent এর সাথে যখন আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের রিঅ্যাকশন করি, তার মানে বেসিক্যালি আমরা একটা এমন ইলেকট্রোফাইল নিয়েছি যার বিটা কার্বন এবং কার্বনিল কার্বন ইলেকট্রোফিলিক, তার সাথে গ্রিগনার্ড রিএজেন্টের একটা নিউক্লিওফাইল রিঅ্যাকশন করছে। তো কোনটা হবে, 1,2 হবে কি 1,4 হবে? যদি দেখা যায় যে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, তাহলে খুব অধিকাংশ ক্ষেত্রে কোনো কম্পিটিশন প্রায় হয়ই না, ক্লিয়ার কাট 1,2 এডিশন হয়ে যায় বিকজ অ্যালডিহাইডস আর জেনারেলি হাইলি ইলেকট্রোফিলিক and Grignard reagents tend to react there. যেমন আমরা এখানে দুটো এক্সাম্পল দেখিয়েছি। একবার আমরা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড নিয়েছি যার বিটা কার্বনের উপরে মিথাইল গ্রুপ আছে, আরেকবার ফিনাইল গ্রুপ আছে। সো দিস ইজ আ সিনামালডিহাইড and this is the aldol product of the acetaldehyde. সো এই রিঅ্যাকশনগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের গ্রিগনার্ড রিএজেন্টে, যেমন ধরো এখানে ফিনাইল গ্রুপটা, এখানে এই অ্যাসিটিলিন গ্রুপটা, এখানে এই অ্যাসিটিলিন গ্রুপটা, এখানে এই ফিনাইল গ্রুপটা, প্রত্যেকটা ক্ষেত্রে এই কার্বনটাতে অ্যাটাক করেছে আর না হলে এই কার্বনটাতে অ্যাটাক করেছে। তাহলে এগুলো সবই 1,2 এডিশনের উদাহরণ। হাউএভার 1,4 এডিশন হতে পারে এবং পার্টিকুলারলি যদি তুমি এই জায়গাতে কার্বনিল কার্বনের বাল্ক বাড়িয়ে দাও বা কার্বনিল কার্বনের পাশের কার্বন যেটা আলফা কার্বন সেখানে বাল্ক বাড়িয়ে দাও, তাহলে আমরা জানি যে বাল্কি গ্রুপ থাকলে কি হবে, সেখানে নিউক্লিওফিলিক এডিশন হওয়াটা একটু ডিসফেভার্ড হয়ে যায়। তখন 1,2 এডিশনের বদলে 1,4 এডিশন কিন্তু হতে পারে। যেমন ধরো এখানে আমরা ফিনাইল ঢোকাচ্ছি, এখানে অলরেডি একটা ফিনাইল ছিল,
দেখো এই কার্বনটার উপরে একটা ফিনাইল এসে বসেছে, তার মানে এখানে কিন্তু 1,2 অ্যাডিশন হয়নি, এখানে 1,4 অ্যাডিশনই হয়েছে। আলফা কার্বনে আমি সাইজ বাড়িয়ে দিয়েছি। আবার যদি আমি আরেকটা থার্ড ফিনাইল গ্রুপকে এখানে ইন্ট্রোডিউস করি, নট থার্ড, ফোর্থ, কারণ এখানে অলরেডি 3টে ফিনাইল গ্রুপ রয়েছে, আমি যদি ফোর্থ একটা ফিনাইল গ্রুপকে ইন্ট্রোডিউস করি, তো দেখো ফোর্থ ফিনাইল গ্রুপটা কিন্তু এই কার্বনটাতে ইন্ট্রোডিউসড হয়েছে। সো এগেইন বিটা অ্যাটাক হচ্ছে। তো এগুলোর পেছনে অবভিয়াসলি ক্রাউডিং অ্যারাউন্ড দ্য কার্বনিল কার্বন ইনক্রিজ করে যাওয়ার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে বলে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। যদি আমরা একটু বাল্কি গ্রিগনার্ড ইউজ করি, তাহলে সেক্ষেত্রেও অফকোর্স বিটা কার্বন যদি লেস ক্রাউডেড হয় আলফা কার্বনের থেকে, তাহলে সেখানে যাবে। যেমন এই কার্বনের তুলনায় এই কার্বনটা রিলেটিভলি লেস ক্রাউডেড, তাহলে এখানে 75% রিয়াকশন ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অ্যাড করা হয়েছে, তো ইথাইল গ্রুপটা এই কার্বনের উপরেই গেছে। কিন্তু তারপরে আমি এটাকে ফিনাইল করে দিয়েছি, এবং ওই একই ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে দেখো ফিনাইলের ক্রাউডিং যেহেতু মিথাইলের থেকে বেশি, তাই এটা 75% থেকে নেমে 57% হয়ে গেছে। এবারে কিন্তু টু সাম এক্সটেন্ট এই যে 1,2 এডিশন যেটা 25% ছিল, সেটা কিন্তু বেড়ে 43% হয়েছে, বিকজ এই জায়গাতে ক্রাউডিং কিছু চেঞ্জ হয়নি, কিন্তু এইখানে ক্রাউডিং আমি খানিকটা চেঞ্জ করেছি। আবার এরকমও হতে পারে যে তুমি যদি এমন বাল্কি গ্রুপ ইউজ করো, তো 1,2 এডিশন হবেই না। যেমন এই কার্বনটার তুলনায় এই কার্বনে অফকোর্স ক্রাউডিং কম আছে, কারণ এখানে একটা হাইড্রোজেন আছে, আর একটা দিকে অ্যালকিল গ্রুপ আছে, এখানে দুটো অ্যালকিল গ্রুপ আছে। টারশিয়ারি বিউটাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়েছে, দেখো 100% 1,4 এডিশন প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ এভরিথিং গোজ হিয়ার, nothing goes here, because these are statically demanding positions and your Grignard reagent is so statically demanding যে সে relatively less bulky, relatively less statically demanding বিটা পজিশনকে প্রেফার করছে। এবং অফকোর্স তুমি যদি বিটা কার্বনের ক্রাউডিং বাড়িয়ে দাও, তো বিটা কার্বনকে প্রেফার করবে না। এখানে দুটো ফিনাইল গ্রুপ দিয়ে দিয়েছো, তারপরে যখন তুমি ফোর্থ ফিনাইলটা দিচ্ছ, তো ফোর্থ ফিনাইল ইজ 100% 1,2 এডিশন হচ্ছে। সো কন্ট্রাস্ট দিস উইথ দিস, তোমার এখানে দুটো ফিনাইল গ্রুপ ছিল, থার্ড ফিনাইলটাকে তুমি আলফা কার্বনে রেখেছিলে, এবার সেই থার্ড ফিনাইলকে যদি তুমি বিটা কার্বনে মুভ করে নিয়ে আসো, তো অবজেক্টিভলি পুরো জিনিসের আউটকাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি দুটো মিথাইল থাকে, তাহলে সেখানেও তোমার মেজর প্রোডাক্ট হচ্ছে এই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়েছি, ফোর্থ মিথাইলটা 1,2 তে গেছে। আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে, এবং এই কাজটা বেসিক্যালি দুজনের করা, একজন যার নাম আমি হাউসের নাম একটু আগে বলেছিলাম, মাইনওয়ার্ল্ড হাউস রিয়াকশন, সেই হাউস এখানে আছেন, আর তার সাথে আরেকজনের ইন্ডিপেন্ডেন্ট কাজ রয়েছে, খারাশের কাজ আছে। খারাশি প্রথম এটা দেখিয়েছিলেন, অ্যাকচুয়ালি এক্সপ্লোর করেছিলেন এটাকে নিয়ে ডিটেলে, দেখিয়েছিলেন যে যদি ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ কপার সল্ট দেওয়া হয়, কপার 1 সল্ট দেওয়া থাকে অর্গানো ম্যাগনেসিয়ামের মধ্যে, তাহলে পুরো রিয়াকশনের মানে রিজিওসিলেক্টিভিটি চেঞ্জ হয়ে যায়। ওনার যে কম্পাউন্ডটা ছিল সেটা হচ্ছে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, তার নাম হচ্ছে আইসোফোরন। দ্য নেম ইজ নট ইম্পর্টেন্ট, দ্য স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট। You have a alpha beta unsaturated carbonyl fragment here. You are adding methyl magnesium bromide. তো ব্লু কালারের মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, দেখো দুটো প্রোডাক্ট হচ্ছে। ওয়ান প্রোডাক্ট ইজ প্রিটি মাচ সিম্পল, সেটা হচ্ছে যে আমার টারশিয়ারি অ্যালকোহল তৈরি হয়েছে, 1,2 এডিশন হয়েছে, অফকোর্স এখানে অ্যাড হয়েছে। দ্য সেকেন্ড প্রোডাক্ট ইজ নট অ্যান অ্যালকোহল অ্যাট অল, এটা একটা অ্যালাইলিক টাইপ অ্যালকোহল, 1,2 এডিশন হলে অ্যালাইলিক অ্যালকোহল হবে, বাট দিস ইজ নট অ্যান অ্যালকোহল অ্যাট অল। সো হাউ ডিড দ্যাট কাম অ্যাবাউট? এটা অবভিয়াসলি যখন ওয়ার্কআপ করা হয়েছে, এই যে টারশিয়ারি অ্যালাইলিক সিস্টেমটা, সেটা একটা E1 রিয়াকশন দিয়েছে, এবং তার থেকে এই ডাইইনটা তৈরি হয়েছে। তার মানে এটা যে 48% তৈরি হয়েছে, আমরা এটা বুঝতে পারি যে এটা বেসিক্যালি এইটা থেকেই এসেছে। সো মোস্ট অফ দ্য প্রোডাক্ট ইজ কামিং ফ্রম আইদার দ্য ইটসেলফ দ্য টারশিয়ারি অ্যালাইলিক অ্যালকোহল, অর ইট ইজ দ্য E1 এলিমিনেশন প্রোডাক্ট অফ দি টারশিয়ারি অ্যালাইলিক অ্যালকোহল। টারশিয়ারি অ্যালাইলিক অ্যালকোহলের এলিমিনেশন খুব ফ্যাসাইল হবে, বিকজ ইট ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড। যদি তুমি ওয়াটারকে বের করে দাও, এটা আমরা আগেও বলছিলাম যে টারশিয়ারি অ্যালকোহলের ওয়ার্কআপ করার সময় ইউ হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট হিয়ার, যে তুমি যে প্রোডাক্ট পেয়েছো সেগুলো কিন্তু মোস্টলি দে আর অ্যারাইজিং আউট অফ কে 1,2 addition. But if you change the reaction condition by adding a very small 0.01 equivalent, 1%, তুমি যদি কপার ক্লোরাইডের মধ্যে দিয়ে দাও, দেখো তখন তোমার এই যে মিথাইল গ্রুপ, এই ব্লু মিথাইলটা, ইট ইজ অ্যাটাকিং হিয়ার, অ্যান্ড দিস ইজ দি বিটা কার্বন, অ্যান্ড ইউ আর গেটিং দিস প্রোডাক্ট, অ্যান্ড দিস ইজ দি 1,4 addition প্রোডাক্ট। এবং অ্যালাইলিক অ্যালকোহল তুমি পাচ্ছ না, তার জায়গায় তুমি 7% এই কম্পাউন্ডটা পাচ্ছ, হুইচ ইজ অবভিয়াসলি কামিং ফ্রম দিস অ্যালাইলিক অ্যালকোহল। সো 1,2 addition is only 7%, but 83% of the product is coming from 1,4 addition product. So what is happening? And this is a consistent observation. ধরো এই জায়গাটাতে আমি জানি যে এখানেও অ্যাডিশন হতে পারে, এখানেও অ্যাডিশন হতে পারে, বোথ দিস পজিশনস আর অ্যাভেলেবল, মেবি এখানেও খানিকটা হবে, এখানেও কিছুটা হয়তো হলেও হতে পারে, ক্রাউডিং এখানে কম আছে। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিতে কপার ক্যাটালাইজড রিঅ্যাকশন, কপার 1 ক্যাটালাইজড রিঅ্যাকশন।
1,4 এইখানে একটা ভিনাইল গ্রিগনার্ড ইউজ করা হয়েছে, তার সঙ্গে আমরা 5% কপার 1 ক্যাটালিস্ট দিয়েছি। 1,4 এই কার্বন অ্যাটাক করছে। এখানেও তাই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, কপার ব্রোমাইড দেওয়া আছে, কপার 1 ক্যাটালিসিস দেওয়া আছে, এইখানে অ্যাটাক করছে দেখো 1,4। তো প্রপোজাল যেটা দেওয়া হয়েছিল আমরা সেখানে একটা সিম্পলিস্টিক ডেসক্রিপশন দিচ্ছি। তো ফার্স্টে যেটা হচ্ছে সেটা বলা হয়েছিল এরকম যে এই কপার হ্যালাইডের প্রেজেন্সে RMGX এর সাথে কপার হ্যালাইডের একটা মেটাল মেটাল এক্সচেঞ্জ হয়। এটা আমরা পড়েছিলাম যখন আমরা অর্গানোমেটালিক্সের প্রিপারেশন পড়েছি, তখন আমরা দেখেছি যে প্রিফর্মড অর্গানোমেটালিক্সের সঙ্গে কোনো মেটাল সল্টের রিয়াকশনে মেটাল মেটাল এক্সচেঞ্জ হয়, এবং এই রিয়াকশনটাতে আর পার্টটা চেষ্টা করবে ম্যাগনেসিয়ামকে ছেড়ে দিয়ে কপারের ঘাড়ে গিয়ে ওঠা, বিকজ কপারের ইলেকট্রন খিদে অনেক কম, তার ফলে আর এর মাইনাস হয়ে থাকার যে বাধ্যবাধকতা বা যে কম্পালশন সেটা কিন্তু কম কপারের সঙ্গে যদি থাকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস উইল বি জেনারেটিং দি অর্গানো কপার উইল বি জেনারেটিং ফ্রম দি অর্গানো ম্যাগনেসিয়াম। অ্যান্ড অর্গানো কপার যদি তৈরি হয়, অর্গানো কপারে কপার যেহেতু অনেক লেস ইলেকট্রো পজিটিভ, তাই RCU এই বন্ডটার বা CCU কার্বন কপার বন্ডের আয়নিক ক্যারেক্টার অনেক কম, কার্বন ম্যাগনেসিয়াম বন্ডের আয়নিক ক্যারেক্টার অনেক বেশি। তাহলে আয়নিক ক্যারেক্টার যত বাড়ে তত হার্ডনেস বাড়ে। নিউক্লিওফাইল হিসেবে যখন সে কাজ করে তখন সে হার্ড অ্যান্ড নিউক্লিওফাইল হয়। তাহলে অর্গানো ম্যাগনেসিয়ামটা হচ্ছে হার্ড অ্যান্ড নিউক্লিওফাইল, অর্গানো কপারটা হচ্ছে সফট অ্যান্ড নিউক্লিওফাইল, জাস্ট বিকজ দি ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য কার্বন ইজ স্মলার ফর দ্য অর্গানো কপার, হুইচ মিনস যে কার্বন কপার বন্ডের আয়নিক ক্যারেক্টার কম, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ কম, নেগেটিভ চার্জ যদি কম হয় তো চার্জ ডেন্সিটি কম হবে, চার্জ ডেন্সিটি কম হলে সেটা সফট অ্যান্ড নিউক্লিওফাইল হবে, এবং সফট অ্যান্ড নিউক্লিওফাইল হলে এই ধরনের অ্যাম্বিডেন্ট ইলেকট্রোফাইলের কোন জায়গায় সে রিয়াকশন করবে, যে জায়গাটা সফট। কোন জায়গাটা সফট? কার্বন কার্বন আর বিটা কার্বন, বিটা কার্বন যদি সফট হয় তো ওখানে রিয়াকশন করবে। সে কারণে যেসব জায়গায় 1,2 এডিশন হচ্ছিল সেই জায়গাতে তুমি যদি নেচার অফ দ্য নিউক্লিওফাইল চেঞ্জ করে দাও, তুমি যদি অর্গানো কপার ব্যবহার করো অর্গানো ম্যাগনেসিয়ামের বদলে, তো অফকোর্স you are going to get the 1,4 addition. And in this process, this is a very simplified description, this is not exactly how the reaction happens, but this will have to do at this level. তো আমরা 1,4 addition করছি এবং এখানে ম্যাগনেসিয়াম X2 থাকে, মিডিয়েট করে রিয়াকশনটাকে, 1,4 addition হচ্ছে, and we are getting the copper X regenerating, so we will need only a catalytic amount of copper salt to carry out this reaction. So first metal metal exchange হচ্ছে, যেটাকে ফ্যান্সি ভাবে তুমি ট্রান্সমেটালেশন বলতে পারো। ট্রান্সমেটালেশন হওয়ার পরে অর্গানো কপার ইনসিটু জেনারেট করছে, এই ইনসিটু জেনারেটেড অর্গানো কপার আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ডের সাথে রিয়াকশন করছে, এন্ড ইউ আর গেটিং দ্য অর্গানো দ্য কপার সল্ট ব্যাক এগেন, which goes on and does the same thing. So finally in this lecture we have come to the formation of the কার্বক্সিলিক অ্যাসিডস। আমরা অ্যালকোহল তৈরি করা দেখলাম এবং অ্যালকোহলের রিলেটেড যা সমস্ত অ্যাডিশনাল প্রবলেমস ইত্যাদি যা রয়েছে সেগুলো আমরা দেখলাম। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনের সাথে রিয়াকশন দেখে নিলাম। In that case maybe 1,2 addition হচ্ছে, সেক্ষেত্রে একটা অ্যালাইলিক অ্যালকোহল হবে। যদি 1,4 addition হয় তাহলে I will get a beta substituted ketone or aldehyde, something like that, a carbonyl compound, beta substituted carbonyl compound. But what about a carboxylic acid? Can I prepare a carboxylic acid? Actually yes. কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও সেই আমাদের যে ফ্যামিলিয়ার HOCC ডিসকানেকশনটা যদি করা হয়, HOCC এই ডিসকানেকশনটা যদি করি তাহলে AR মাইনাস বা R মাইনাস বেরোবে, which will come from corresponding Grignard, আর এই পার্টটাতে আমরা পাচ্ছি electrophile which is carbon dioxide. Now carbon dioxide is a gas, so this reaction is done with solid carbon dioxide which is also known as the dry ice. So RMGX এর সাথে solid crushed carbon dioxide এর reaction low temperature এ করা হয়, এবং this is a very electrophilic carbon because this is sp hybridized এবং সেই জন্য linear structure, so it offers very least amount of steric hindrance. So this R minus attacks here and this O carbon oxygen bond breaks and I will get a magnesium salt of carboxylate. এটাকে যদি HCl ওয়াটার দিয়ে ট্রিট করা হয় তো আমরা RCO2H পেয়ে যাব। এক্সাম্পল, টিপিক্যালি ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলটা পিভালিক অ্যাসিড, এটা তৈরি করার অন্য অনেক টেকনিক থাকলেও গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে তৈরি করা হয়ে থাকে। জেনারেলি হোয়াট ইউ ডু ইজ ইউ টেক টারশিয়ারি বিউটানল অ্যান্ড ইউ শেক ইট উইথ কনসেন্ট্রেটেড HCl। যেহেতু টারশিয়ারি বিউটানল টারশিয়ারি কার্বোক্যাটায়ন খুব সহজে ফ্যাসাইল ভাবে তৈরি হতে পারে এবং সেই জন্য এখানে SN1 রিয়াকশন খুব ভালো হয়। HCl দেওয়া আছে, তার মানে মিডিয়ামে ক্লোরাইড আছে, তো কার্বোক্যাটায়নকে ক্যাপচার করবে, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড তৈরি হবে, এটাকে গ্রিগনার্ড বানিয়ে নাও, তারপর সেটাকে ড্রাই আইসের মধ্যে পোর করো এবং তারপর সেটাকে HCl ওয়াটার দিয়ে ওয়ার্ক আপ করে নাও, ইউ গেট ইউর পিভালিক অ্যাসিড। নেক্সট আপ ইজ সামথিং which is মেসিটোইক অ্যাসিড। মেসিটোইক অ্যাসিড মানে একটা বেঞ্জিন রিং, তার 2,4,6 পজিশনে 4-3টে মিথাইল আছে, আর 1 নম্বর পজিশনে আছে
CO2H group. It's like 2,4,6 trimethyl benzoic acid. It is rather difficult to prepare, and you will understand why. অন্য কোনো রিয়াকশন দিয়ে এটাকে প্রিপেয়ার করাটা কেন ঝামেলা, বাট অ্যাট দিস পয়েন্ট আমি সেটা বলবো না, কারণ তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। বাট দিস ক্যান বি ভেরি এফিসিয়েন্টলি প্রিপেয়ার্ড বাই ট্রিটিং বাই অ্যাডপ্টিং দি গ্রিগনার্ড অ্যাপ্রোচ। হোয়াট ইজ দ্য গ্রিগনার্ড অ্যাপ্রোচ? সেটা হচ্ছে আমরা এই পার্টটাকে গ্রিগনার্ড থেকে বানাই, আর এই পার্টটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। সো লেটস চেক যে এই পার্টটা আমি গ্রিগনার্ড কী করে পেতে পারি। এখানে যদি আমি মেসিটিলিন কম্পাউন্ডটা নিই, মেসিটিলিন অ্যাকচুয়ালি অ্যাসিটোনের ট্রাইমার, তো অ্যাসিড তার মধ্যে যদি ব্রোমিন CCl4 দাও তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। দিস রিং ইজ অ্যাক্টিভেটেড টুয়ার্ডস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সো 1 bromine will be included. এরপর এটাকে it is a matter of only just preparing the corresponding Grignard and pouring into the dry ice. I have unfortunately missed the Grignard preparation part, so this should be like 1 magnesium in dry ether, sorry for this, and then you pour it into the dry ice. So make the necessary correction. I will correct it because আমি যেহেতু এটা তোমাদেরকে এখনো হ্যান্ড ওভার করিনি, আমি এই জায়গাটা কারেকশন করে তোমাদের হ্যান্ড ওভার করে দেবো। তো ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার দিয়ে দাও, এবং তারপরে যেখানটায় তাহলে তোমার MgBr হয়ে গেল, and then you pour it into the dry ice, so you get a magnesium carboxylate and you work it up. That's how you go. The question is, আমাদের যে কার্বক্সিলেটটা তৈরি হয়েছে সেই কার্বক্সিলেটে I still have 1 carbonyl left. So is it electrophilic enough to undergo a second equivalent of Grignard addition? Because if that happens, আমি কিন্তু carboxylic acid পাবো না। But আমরা জানি যে কার্বক্সিলেটটা resonance stabilized. So if I imagine that there is an ionic form of the magnesium alkoxide, then this magnesium, not alkoxide, sorry, carboxylate, then that carboxylate is resonance stabilized. And if it is resonance stabilized, then this electrophilicity of this carbonyl carbon is less. কমে গেছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে রেখেছি, তার ফলে ওই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে রেখেছি, বিকজ O- ইলেকট্রন ডোনেটিং, সো এর ইলেকট্রোফিলিসিটি ও কমিয়ে দিচ্ছে। অ্যাটলিস্ট কার্বন ডাইঅক্সাইডের থেকে ইলেকট্রোফিলিসিটি অনেক কম হবে, এবং সেই জন্য ফর অল ইন্টেন্টস অ্যান্ড পারপাস যে কন্ডিশনের রিয়াকশনটা করা হয় তাতে কিন্তু ম্যাগনেসিয়াম কার্বক্সিলেট রিয়াকশন করে না, এবং সুন্দর কার্বক্সিলিক অ্যাসিডকে আইসোলেট করা যায়। হাউএভার দেয়ার আর এক্সাম্পলস যেখানে যদি তুমি CO2 কে গ্যাস ফেজে রিয়াকশন করো এবং CO2 গ্যাসকে বাবল করিয়ে রিয়াকশন করো গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে, এবং যদি লার্জ এক্সেস অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট রিয়াকশন করো, তাহলে সেকেন্ড একটা এডিশন হতে পারে। প্রথমে কার্বক্সিলেট তৈরি হলো RmGX এর সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশনে, তারপরে ভেরি স্লোলি ইট মে অ্যাড আপ টু আ সেকেন্ড গ্রিগনার্ড। ইফ ইট অ্যাডস আ সেকেন্ড গ্রিগনার্ড, দেন ইউ গেট সামথিং লাইক দিস। Under this condition, this is unstable. This eliminates magnesium oxide as well as magnesium X2 and becomes a ketone. This ketone, as you can understand, এর যেহেতু এরকম রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, কিটোনের কিন্তু এই ধরনের কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই, তার মানে কিটোন ইজ ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি মোর ইলেকট্রোফিলিক কম্পেয়ার টু দ্য কার্বক্সিলেট। It will instantaneously undergo addition with the Grignard reagent which is present in excess. কাজে কিটোনকে জেনারেলি আইসোলেট করা সম্ভব হয় না, RmGX এর সাথে তার রিয়াকশন হয়ে যায় এবং I get a tertiary alcohol. Now tertiary alcohol আমি এইভাবে কেন বানাবো? tertiary alcohol বানানোর অজস্র টেকনিক আছে। I can take a ketone itself and then I can prepare the tertiary alcohol. I can take an ester and add 2 equivalents of Grignard and I can get a tertiary alcohol. There are so many ways in which tertiary alcohol can be prepared. কার্বক্সিলিক অ্যাসিডের তৈরি করার সময়ে জোর করে এক্সেস গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে আমি টার্শিয়ারি অ্যালকোহল বানাবো, এটা জেনারেলি করা হয় না। আর যেহেতু লার্জ এক্সেস গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ না করলে বা গ্যাসিয়াস কার্বন ডাইঅক্সাইড বাবলিং না করলে এই রিয়াকশনটা জেনারেলি হয় না, তাই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে এই রিয়াকশনটা কোনো প্রবলেম করে না। তুমি যদি জোর করে সাইড রিয়াকশনটা করো তাহলে হবে, যদি সেটা তুমি কন্ডিশনটা অ্যালাউ না করো তাহলে কিন্তু the reaction will stop at the carboxylic acid stage. And just like alcohols, Grignard reagent is also a robust technique for synthesis of many carboxylic acids.